আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব চতুর্থ সেশন, পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনসমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, এটা আমাদের করতে বলছে। তো আমাদের এখানে আমি জাস্ট এখানে দেখি যে বলে দিছি এখানে যে পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। আমি এখানে অ্যান্সার দিচ্ছি। এখানে পৃথিবীর জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন, তারপর এখানে বায়ুমণ্ডলের পরিবর্তন হয়েছে, এখানে জীবজগতের পরিবর্তন। ওকে, তো আপনি চাইলে আপনার যদি এখানে আরো কিছু মনে হয় তাহলে আপনি দিতে পারেন, এখানে সমস্যা নেই এখানে। ওকে, জাস্ট আপনার উপর ডিপেন্ড করে এই কাজগুলো করতে হবে। অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে একটা আলোচনা করতে বলছে এখানে। এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটি বড় পরিবর্তন হচ্ছে পৃথিবীতে ঘটছে। তৃতীয় এই পরিবর্তন হলো জীব জগতের পরিবর্তন এখানে। ওকে, তো আমরা এখানে যে তিনটা আলোচনা করছি এখানে, এখন এই জীব জগতের পরিবর্তন কি আগের দুই ঘটনার উপর কোনোভাবে নির্ভরশীল, এটা আমাদের এখানে লিখতে বলছে এখানে। তো এখানে বলছে এই জীব জগতের পরিবর্তন কি আগের দুই ঘটনার উপর সাথে কোনোভাবে নির্ভরশীল কিনা, এটা আমরা দেখবো এখানে। জীবজগতের পরিবর্তন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডল পরিবর্তনের উপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল হতে হবে এখানে, কারণ পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের মাধ্যমেই জীবজগতে থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে এখানে। তেমনি আদি বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে বর্তমান বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, যার ফলে অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টি হয়। অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে জীবজগতের সৃষ্টি হয়েছে। তো আমাদের এটা দিলেই কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে এখানে। এরপর বলছে এখানে একটু ভেবে নিয়ে তোমার দলের সাহায্যে এই সদস্য নিয়ে আলোচনা করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে জাস্ট এখানে এই আলোচনাটা আমরা এখানে দিয়ে দেবো এখানে, যেটা পেলাম এখানে। তো এরপর আমাদের যে কোশ্চেনটা এখানে আছে যে বাতাসে কিভাবে অক্সিজেন উৎপাদন, আমরা এটা পরে দেখতেছি এখানে। ইতিমধ্যে তোমরা জানো পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে যেমন আছে, আমরা কিন্তু এখানে এই ছকটাতে আমরা কি করবো, পরের অ্যান্সারটা লিখবো এখানে, মানে যে এটা আর কি লিখবো, এই যে এটা আর কি। ওকে, এই অঙ্কটা লিখবো এখানে। আহ, এখানে বলছে পৃথিবীর বায়ুমণ্ডল তোমার এখন দেখে আসছো শুরু থেকে তেমনই ছিল না, মানে আমাদের আদিতে আমাদের এরকম বায়ুমণ্ডল ছিল না। এখানে অক্সিজেন না থাকায় বাতাসে কোনো প্রাণীর পক্ষে শ্বাস প্রশ্বাস চালানো সম্ভব ছিল না। এমনকি বায়ুমণ্ডল তৈরির পর প্রথম আদি অণুজীব সমুদ্রে জন্ম নিল, তখন বাতাসে অক্সিজেন ছিল না এখানে, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর শ্বাস নেওয়ার উপায় ছিল না এখানে। এখন প্রশ্ন হচ্ছে বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হয়, সেটা আমাদের এখানে অ্যান্সার দিতে হবে এখানে। তো আমরা দেখবো যে বাতাসে কিভাবে অক্সিজেন তৈরি হয় এখানে। তো বাতাসে কিভাবে অক্সিজেন তৈরি হয়, আদি সময়ে উদ্ভিদ না থাকায় ছিল না ব্যাকটেরিয়ার মতো অণুজীব, বিবর্তনের মাধ্যমে একসময় আবির্ভাব হয় এখানে ক্লোরোফিল যুক্ত সায়ানো ব্যাকটেরিয়া এখানে। ওকে, তো সায়ানো ব্যাকটেরিয়ার প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেন অবমুক্ত করেছে এখানে, যার ফলে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে। পরবর্তী ওজোন স্তর সৃষ্টি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। ফলে পানির পাশাপাশি ডাঙাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এখানে। এভাবে আমাদের এখানে বাতাসে অক্সিজেন উৎপাদন বিকাশ ঘটে এখানে। ওকে, তো এটা দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে এখানে। তোমরা সকলেই জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গমন করে এখানে। ওই সময়ে আমাদের চেনা জানা উদ্ভিদ না থাকলেও ব্যাকটেরিয়ার মতো অণুজীব আর বিবর্তনের মাধ্যমে একটা সময় আবির্ভাব হলো ক্লোরোফিল যুক্ত সায়ানো ব্যাকটেরিয়া। তো আমাদের ছবিতে কিন্তু এই সায়ানো ব্যাকটেরিয়া আমরা দেখতেছি এখানে, এর মাধ্যমে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে এখানে। ওকে, তো সায়ানো ব্যাকটেরিয়ার প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেন অবমুক্ত করেছেন, পৃথিবী সবুজ করে তুলবার প্রথম কৃতিত্ব এদের এখানে। ওকে, এর ফলে এক সময়ে প্রথম প্রাণীতে অণুজীব প্রাণীর উদ্ভব ঘটে এখানে। পরবর্তী অক্সিজেন পরমাণু যুক্ত হলে পরবর্তী অক্সিজেন পরমাণু যুক্ত হলে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর তৈরি হয় এখানে, এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবী, আমরা জাস্ট এটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এখন জেনে নেওয়া দরকার বা জেনে রাখা দরকার এখানে সালোক সংশ্লেষণের এই প্রক্রিয়া কিভাবে ঘটে এখানে। পরে কয়েকটি সেশনে এই নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের এখানে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কিভাবে ঘটতেছে এটা আমরা পরের এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম সেশনে আলোচনা করবো। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।